আসিফ মাহমুদ, তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগেই হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে গুলির যে বাক্স, সেটাকে ম্যাগাজিন বলে, সে যেটা অস্ত্রতে লাগানো হয় গুলি করার জন্য, সেটা তার ব্যাগে পাওয়া গেছে। সে অন্যায়গুলো করছে ডক্টর ইউনূস, এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসিফ মাহমুদের অস্ত্র লাইসেন্স পেতে। হ্যাঁ, অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন। টিলিপ সিদ্দিকের বিষয়টাও আসবো পরে। অস্ত্রের বা তার গোলাবারুদ হস্তান্তরযোগ্য নয় বিদেশ ভ্রমণে, সে আত্মভোলা বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি। এখন লক্ষ্য করুন, একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কিভাবে আসলো, সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন, ভাই আমি জানি না আমার ব্যাগে কিভাবে আসলো, কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা 25 বছর পরে পাওয়া যায়, আরেকটা 30 বছরের পরে পাওয়া যায়। অতএব উনি কখন লাইসেন্সটা করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন, এবং সেই যেই বুলেট পাওয়া গিয়েছে, যেই ম্যাগাজিন পাওয়া গেছে, সেটা কোন অস্ত্রের, এবং সেই অস্ত্রের লাইসেন্স কি উনি আছে কিনা। আর আইনের আরেকটি বিষয় আছে, সেটাও বলি, যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে, তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে। সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা অমুক তমুক হলে আপনাকে জমা দিতে হবে না। আইনের শাসনে সেটা রয়েছে। মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না। এই যে আরেকজন, আমার থ্যাংক ইউ সো মাচ, মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না। অতএব আপনার কাছে যে এটা পাওয়া গেছে, আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে, তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না, আপনার কাছে থাকতে পারে না। তারপরে ধরে নিলাম যে আপনার লাইসেন্স আছে, সেই লাইসেন্স আপনি বিদেশ যাচ্ছেন, আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে আপনার আগ্নেয়াস্ত্র গুলি সহ লিখে রেকর্ড করে জমা দিয়ে যাওয়ার কথা। অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন। প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন, এই আসিফ সাহেব বলেছিলেন যে 5 তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম। কথাটা নিশ্চয়ই মনে আছে, তাই না? তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের জন্য, সশস্ত্র বিপ্লব কিন্তু অস্ত্র ছাড়া হবে না। তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে, তাই না? এবং ট্রেনিং নিয়েছেন। কোথায় নিয়েছেন, কবে নিয়েছেন? টেলিফোন আলাপ আলোচনা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ কি আলাপ আলোচনা হয়েছে, কিন্তু মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে। এক্স্যাক্টলি উনি যেটা বলছেন সেটা আমি বারবার বলেছি, যে অস্ত্রের কথাটা শেষ করে আবার আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আমি আবারও আপনাকে এদেরকে বলবো। সেটা সৌহার্দ্যপূর্ণ আলাপের যে বিষয়টা ছিল ইন্দো প্যাসিফিকে সিকিউরিটি অ্যান্ড পিস নিয়ে, বা স্পেশালি মেরিটাইম অঞ্চল নিয়ে। আচ্ছা, সেই আসিফ নজরুল কতগুলো আইন ভাঙলেন। প্রথমত, উনি বাংলাদেশে একটি মেটিকুলাসলি ডাকাতির সাথে যুক্ত, যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, থানা গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সেটা এই অস্ত্র ব্যবহার করে, যেটা তাদের আনা অস্ত্র। এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল। হ্যালো, বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে? যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টডিতে, হ্যাঁ অবশ্যই, উনি যখন একজন উপদেষ্টা, তাকে গ্রেফতার না করে অন্ততপক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য করা হতো। আর হ্যাঁ, যাবে না অ্যাকশনে, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু অস্ত্র এবং গোলা বারুদ, আবারও বলছি, অস্ত্র কোনো আইনি অস্ত্র এবং গোলা বারুদ হস্তান্তরযোগ্য নয়। অতএব অস্ত্র পাওয়ার সাথে সাথে উনি নাকি ওনার কাছে তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন। অতএব এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা আরেকটা আইন ভঙ্গ করা। তা আমরা যদি লিস্ট করি, এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথাকথিত রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে, বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে, এসবগুলোর সাথে যুক্ত, এটা অপরাধ। তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন, ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে, তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে গেছে, তার বাবাকে তিনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে। এখন কি হতে পারে জানাবেন স্যার? এটা এখন কি হতে পারে? যদি দেশে আইনের শাসন বলবৎ থাকতো তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় এনে এটার গভীর তদন্ত করা হওয়া উচিত। কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নেই, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি, তাহলে এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানে। আমরা অতি দ্রুতই অন্যান্য জায়গায় এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি, যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে, এটা এভিয়েশনের জন্য, আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি। কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত,
এবং তারা এই বিষয়গুলো, আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে, যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছে। এবং সেখানে ডক্টর ইউনূস যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে। এবং আপনার একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষয়ী সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনূসের ছবি। আজ রবিও কল দিল, এই বিষয়টা তো বলেছি রাজু ভাই, এই বিষয়টা বলেছি, কিন্তু তারপরেও আমি বলবো রবিও যে কল দিচ্ছে সেই বিষয়টা আবারও আনবো। তবে আসি, সেটা শেষ করি আমি এখানে আসছিলাম। এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনূস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে। আসিফ মাহমুদের অস্ত্র লাইসেন্স পেতে, হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন। টিউলিপ সিদ্দিকের বিষয়টাও আসবো পরে। তাহলে এই গেল দ্বিতীয় এই বিষয়টা, যে বাংলাদেশের এই সরকার, আপনার লাইভের সময়টা আমি বলে রাখি, ঠিক এই ধরনের সময়ই চেষ্টা করব আমি এই সময়ের ভিতরে আপনার আসার জন্য, অর্থাৎ বাংলাদেশ টাইম কয়টায় জেনে, তবে আমেরিকান টাইম রাত্র 3টায়, তবে বাংলাদেশ রাত্র মানে বিকেল 3টায়, তার মানে বাংলাদেশ টাইম রাত 1টা, 12টা থেকে 2টার ভিতরে আমি আসার চেষ্টা করবো আপনাদের সামনে। আপনারা দয়া করে যারা আমাকে শুনতে পাচ্ছেন, দয়া করে আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, তাহলে সমস্ত মানুষ যারা শুনতে চায় বাংলাদেশের তারা সকলেই শুনতে পাবে। তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা শেষ করলাম। এখন আর যে বিষয়গুলো রয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি, অনেকেই পরে আসাতে যোগদান করাতে যে বিষয়টা আবার শুনতে চাচ্ছেন, আমি যারা আগে শুনছেন তাদের যাতে ধৈর্য হারা না হয়, তারপরে সংক্ষেপে বলছি যে এই পররাষ্ট্র মন্ত্রী, মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি, এখান থেকে মার্কো রুবিও বাংলাদেশের ডক্টর ইউনূসকে ফোন করেছেন, কারণ আগামীকালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে, যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে। সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে মুক্ত করে দেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে, এই সকল ইন্দো প্যাসিফিক জোনের এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন। বিষয়টা হলো সুস্পষ্ট, এর বাইরে কোনো কথা নেই। তারপর গতানুগতিকভাবে তারা বাংলাদেশের সাথে আরো অর্থনৈতিক সম্পর্ক বড় করতে চায়, এই বিষয়গুলো তারা সবসময় যোগ দেয়, এটা একটা সম্পূর্ণ গতানুগতিক বিষয়। তারপর যে কথাটা, এখন বাংলাদেশে যেহেতু সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, তাহলে এই বিষয়টি তারা বারবার প্রচার করছে যে একটা সৌহার্দ্যপূর্ণ, অবশ্যই একটা সরকার প্রধানের সাথে একজন আমেরিকান পররাষ্ট্র, হ্যাঁ রাত 1টায় করবো ইনশাআল্লাহ, কথা হবে, এটা তো সৌহার্দ্যপূর্ণই হবে। তবে আমেরিকার নিজের যে প্রয়োজন সেখানে ইন্দো প্যাসিফিক জোনের শান্তি, এবং ভারতের যে প্রয়োজন ইন্দো প্যাসিফিক জোন শান্তি এবং চীনকে প্রতিহত করা, সেই বিষয়ে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে উনি যে চীনের প্রতি যে ওনার টান, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হয়েছে, এবং আমরা সময়ের সাথে আরো সময় এই ব্যয় করে আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এখন ফিরে আসি বাংলাদেশে পরপর 3টা ঘটনা, যেটা আপনারা ওবায়দুল কাদের সাহেবকে কথা বলতে মানা করুন। আমি কিভাবে মানা করবো? ওবায়দুল কাদের সাহেবকে আপনারা ফোন করে মানা করুন, আমি তো জানিও না ওনার অবস্থান কোথায় এবং উনি কি কথা বলছেন। আমেরিকা ইউনূসকে কি চোখে দেখছে, এটা একটা খুব দুর্দান্ত ভালো প্রশ্ন। চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি। আমেরিকা ডক্টর ইউনূসকে ভালো চোখে দেখছে, খারাপ চোখে দেখছে, এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন। আপনাদের সকলের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হবে, কিন্তু আপনাদের একটা বিষয় আমরা সকলের জানা উচিত যে আমেরিকা বিশ্বব্যাপী যে তাদের প্রভাব এবং নেটওয়ার্ক রক্ষা করার জন্য কাজ করে, সেটা কিন্তু একটা সরকারের সাথে নয়, সেটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা, 30 বছর এবং তার ঊর্ধ্বে। অতএব বাংলাদেশের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসানো হয়েছে, সেটার একটা নির্দিষ্ট লক্ষ্যে, কারণ আপনারা এই কথাটা আমি আগেও বলেছিলাম অনেকবার, যে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন 71 পরবর্তীতে, কোনো সরকারের সাথে এই সরকার তেমন করে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। ডক্টর ইউনূসের সরকার যেহেতু এদের দ্বারা নিয়ন্ত্রিত বা বসানো, সেই জন্যে তারা যে কাজগুলো করছে, ইউনূস সরকার তাদেরকে যে কথাগুলো দিচ্ছে, সেটার উপর তারা বিশ্বাসের চেয়ে তারা প্রতিফলন দেখতে চায়।